বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আপনার সিএস প্রিলিমিনারি পরীক্ষার ডেট হয়েছে এবং অডিটর পদের নিয়োগ পরীক্ষার সামনে রয়েছে, এছাড়াও প্রাইমারি পরীক্ষার সামনে আসছে। আমি সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবে বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাতে বিগত বিভিন্ন পরীক্ষায় আগত, বিশেষ করে সরকারি পরীক্ষায় আগত 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছে। আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলুন বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি, যা বিগত বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে। প্রথম প্রশ্ন দেখেন। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাতে যে 50টি বর্ণ রয়েছে, এর মধ্যে অর্ধমাত্রা, পূর্ণমাত্রা এবং মাত্রাহীন এই বর্ণ বিভাজন করা হয়েছে। অর্ধমাত্রা বর্ণ হচ্ছে আসলে 8টি, আর মাত্রাহীন মানে মাত্রা নেই এমন বর্ণ 10টি, আর পূর্ণমাত্রা হচ্ছে 32টি। এই 50টি হচ্ছে বর্ণ। তাহলে পরীক্ষায় এসেছে অর্ধমাত্রা বর্ণের সংখ্যা কয়টি? 8টি। শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন দেখেন। 2 নম্বর প্রশ্ন ছিল, শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান প্রতি পরীক্ষায়, এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষাগুলোতে শুদ্ধ বানান বা বানান শুদ্ধিকরণ অথবা ভুল থেকে সঠিক সংশোধন এগুলো এসেই থাকে। সমস্ত পরীক্ষায় আপনারা বিভিন্ন পর্যায়ে যারা সরকারি চাকরি পরীক্ষা বা বেসরকারি চাকরি পরীক্ষা দেবেন, ব্যাংক পরীক্ষা দেবেন, অ্যাডমিশন টেস্ট, প্রত্যেকেরই এই বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন এসে থাকে। এখানে প্রশ্নটা ছিল, দেখেন, মধুসূদন এই বানানটাকে শুদ্ধ করতে বলছিল। ঠিক আছে, আমরা অনেক সময় দীর্ঘকার দিই, এখানে রস্যকার দিই। আসলে মধুতে রস্যকার, সুদনে দীর্ঘকার। তাহলে এই বানানটা অবশ্যই খেয়াল রাখবেন। 3 নম্বর প্রশ্ন ছিল যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনকাল কত? কাজী নজরুল ইসলামের জীবনকাল বলতে জন্ম মৃত্যু কত, তার পৃথিবীতে আগমন এবং প্রস্থান এই সময়টা কত সেটা বলা হয়েছে। দেখেন, 1899 সাল, এটা হচ্ছে ইংরেজি সাল, আর 1976। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি বের করতে চান, তাহলে একটা পদ্ধতি আছে। দেখেন, ইংরেজির সাথে যদি 593 বছর বিয়োগ করা হয়, ইংরেজি থেকে 593 বিয়োগ করলে যেটা হবে সেটা বাংলা সাল, আর বাংলা সালের সাথে 593 যোগ করলে যেটা হবে সেটা ইংরেজি সাল। তাহলে এটা দেখেন 1306, আর এখানে আমি 593 বিয়োগ করলাম, তাহলে কত হবে? 1383। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বিশ্বকবি এবং জাতীয় কবি এই দুইজনের জন্ম এবং মৃত্যু সাল বাংলা ইংরেজি সহ আপনারা অবশ্যই খেয়াল করবেন। তাহলে এই জিনিসটা পরীক্ষা আসতে পারে, যে কোনো কবি সাহিত্যিকের আসতে পারে। এই দুইজনের মূলত বাংলা এবং ইংরেজি সালটা আপনারা অবশ্যই খেয়াল। পরের প্রশ্ন দেখেন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শেষের কবিতা কি জাতীয় রচনা? আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, এটা প্রায় পরীক্ষা আসে। শেষে কবিতা আছে বলে এটা কাব্য বা কবিতা নয়, এটা কিন্তু একটা উপন্যাস। আপনারা যদি নর্মালি প্রশ্ন থাকে উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, তাহলে উপন্যাস দেবেন। তবে এখানে বলা হয়েছে যে এই উপন্যাসটা কি জাতীয় উপন্যাস? কাব্য নাট্যধর্মী উপন্যাস। তাহলে উত্তর হবে কাব্য নাট্যধর্মী উপন্যাস। এটা উপন্যাস, ঠিক আছে। যদি উপন্যাস না থাকে তাহলে থাকবে কাব্যনাট্য, ঠিক আছে, কাব্যনাট্যধর্মী উপন্যাস। এটা অবশ্যই খেয়াল রাখবেন, উপন্যাস, তবে এটা কি জাতীয়? কাব্যনাট্যধর্মী। 5 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তক কে? শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তক কে? অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখেন, উত্তর হবে প্রমথ চৌধুরী। দেখেন, এই চলিত রীতি বাংলা সাহিত্যে প্রথম প্রবর্তন করেন প্রমথ চৌধুরী 1914 সালে। উনি একটা হালখাতা নামক প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধে প্রথম বাংলা চলিত রীতির উনি প্রবর্তন ঘটিয়েছেন, এবং উনার যে পত্রিকায় এটা প্রকাশ হয়েছিল সেটা ছিল সবুজপত্র। তাহলে সবুজপত্র প্রমথ চৌধুরী, সেটা 1914। ওই সবুজপত্র পত্রিকায়
হালখাতা নামক একটা প্রবন্ধ, যেটাতে বাংলা চলিত রীতির প্রথম প্রবর্তন ঘটিয়েছেন। তাহলে সবুজপত্র এবং প্রহর চৌধুরী চলিত ভাষারীতির ক্ষেত্রে দুটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়াও যদি পরীক্ষা আসে বাংলা ভাষায় সাধুরীতির প্রবর্তন করেন কে, তাহলে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, সেটা কি? দেখেন, বাংলা ভাষা ও সাহিত্যে সনেট, সনেট জানেন যে 14 লাইন বিশিষ্ট কবিতা, এটা বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14 লাইন বিশিষ্ট যে কবিতা সেটা হচ্ছে সনেট। সনেটের দুটো অংশ থাকে, একটা হচ্ছে অষ্টক আর একটা হচ্ছে ষষ্ঠক। বাংলা ভাষায় প্রথম সনেট প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। একটু আগে দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা মধুসূদন বানানটা দেখিয়েছিলাম। মধুসূদন বানানটা দেখেন, সঠিক করে লিখবেন মধুতে হ্রস্বকার, সুদনে দীর্ঘকার। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেট প্রবর্তন করেন। আর বিশ্ব সাহিত্যে সনেট কে প্রবর্তন করেন, সেটা হচ্ছে বিশ্বে কে করেন, পেট্রার্ক। এই ইটালীয় ব্যক্তি, ইনি বিশ্ব সাহিত্যে প্রথম সনেটের প্রবর্তক। আর বাংলা সাহিত্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। অবশ্যই দুটো প্রশ্ন খেয়াল রাখবেন, পরীক্ষায় আসতে। পরের প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনারা অবশ্যই খেয়াল করবেন। দেখেন, উক্তি বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, অর্থাৎ জীবমাত্রই স্বাভাবিক স্থানে সুন্দর, এটার সঠিক উত্তর। পরীক্ষা আসছে কার লেখা? দেখেন, আপনারা অবশ্যই জানেন যে বাংলা সাহিত্যে উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে বলা হয় সাহিত্য সম্রাট। তার বড় ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, উনি পালাও নামক একটা ভ্রমণ কাহিনী লিখেছিলেন। সেই পালাও ভ্রমণ কাহিনীতে এই কথাটা আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তাহলে লেখক হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। এটা কোন গ্রন্থে আছে? সেটা হচ্ছে পালাও। এই পালাও নামক ভ্রমণ কাহিনীতে এই উক্তিটি উনি করেছেন এখানে। তাহলে এটা হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি। শব্দের ক্ষুদ্রতম একক কি? শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এই একটা যদি শব্দ এর ক্ষুদ্রতম একক এক একটা বর্ণ, তাহলে এই উত্তর হচ্ছে বর্ণ। এই বর্ণকে আর ক্ষুদ্র অংশে ভাগ করা যায় না, তাহলে শব্দের ক্ষুদ্রতম একক বর্ণ। আর বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ বা পদ, আর শব্দের ক্ষুদ্রতম একক বর্ণ। অবশ্যই খেয়াল রাখবেন, পরীক্ষায় এটাও আসার মতো। এর পরবর্তী প্রশ্ন দেখেন, চা, লিচু, লুচি কোন ভাষার শব্দ? চ দিয়ে হলেই হবে না, চাকর, চাকু, চাবুক এগুলো আবার কিন্তু তুর্কি ভাষা। আর চা, লিচু, লুচি, চা, চিনি, লিচু, এলাচ এগুলো কিন্তু চায়না শব্দ, চৈনিক শব্দ। চায়না ভাষা কি বলে? চৈনিক বা চীনা বা চায়না, যেটাই বলেন না কেন। তাহলে চা, লিচু, লুচি এগুলো হচ্ছে চৈনিক শব্দ বা চীনা শব্দ। ঠিক আছে, পরীক্ষায় অবশ্যই শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কোনটি কোন ভাষার শব্দ, অবশ্যই ভালো করে আপনারা খেয়াল। উৎপত্তিগতভাবে শব্দ কত প্রকার? এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই সরকারি পরীক্ষায় বিভিন্ন বিসিএস, প্রাইমারি, গভর্নমেন্ট হাই স্কুল, নিবন্ধন, অ্যাডমিশন টেস্ট এগুলোতে কিন্তু এসেছিল। ঠিক আছে, তাহলে এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আগত প্রশ্ন কিন্তু। তাহলে উৎপত্তি অনুসারে শব্দ কয় প্রকার? শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন যে আমাদের শব্দ ভাণ্ডারে যত শব্দ রয়েছে সেই শব্দসমূহকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎপত্তিগত, একটা উৎসগত, আর একটা হচ্ছে গঠনগত। তাহলে উৎপত্তিগতভাবে শব্দ আবার 5 প্রকার, অর্থাৎ শব্দগুলো কোথা থেকে আসছে। তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এই হচ্ছে 5 প্রকার। যদি থাকে গঠনগতভাবে কত প্রকার? গঠনগতভাবে আবার 2 প্রকার, মৌলিক সাধিত। আর অর্থগতভাবে 3 প্রকার। তাহলে খেয়াল রাখবেন কোন অনুযায়ী শ্রেণী বিভাগ চেয়েছে, আপনারা সেটা অবশ্যই খেয়াল রাখবেন। উৎপত্তি হলে 5, গঠনগত 2, অর্থগত 3 ভাগে বিভক্ত। পরের প্রশ্ন,
আবারও দেখেন সঠিক বানান কোনটি। শিক্ষার্থী বন্ধুরা, আমার আট বাংলা এডুকেশনে বানানের উপর একাধিক ক্লাস রয়েছে, সম্ভবত 15টি ক্লাস রয়েছে। আপনারা অবশ্যই শুদ্ধ বানান এটা দেখবেন। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন প্রত্যেকবারই প্রত্যেক পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে, এই বানানটা ছিল দেখেন সরস্বতী বানান। আমরা অনেক সময় কি এই স্বর নিচে ব দিই আর এইভাবে লিখি, তাহলে এটা কিন্তু ভুল। প্রথম স্বর নিচে কিছু হবে না, দ্বিতীয় স্বর নিচে ব বলা হবে, তাহলে এইটা হচ্ছে সরস্বতী বানান সঠিক। তাহলে অবশ্যই বানানটা পরীক্ষা আসে এবং খেয়াল রাখবেন। প্রশ্ন দেখেন ব্যতিহারিক সর্বনাম। ব্যতিহারিক সর্বনাম কোনটি? শিক্ষার্থী বন্ধুরা, ব্যতিহার কথাটার অর্থ আগে জানলে আমরা সবকিছু পারবো। কিন্তু ব্যতিহার হচ্ছে দুইটা জিনিস দিয়ে একটা কাজ হবে, জিনিস দুইটা কাজ হবে একটা। এটা আপনারা যখন কারক বিভক্তি নির্ণয় করেন তখন ব্যতিহার কর্তা আছে, অর্থাৎ দুইটি কর্তা একটি কাজ করে, একই জাতীয় কাজ। আবার এটা সমাসে আছে ব্যতিহারি ভবরি সমাস, হাতাহাতি, কানাকানি, নাকানাকি, চোলাচলি, রক্তারক্তি, এগুলো কিন্তু ব্যতিহার, অর্থাৎ দুইটা জিনিস দিয়ে একটা কাজ হবে। যদি শুধু বলা হয় নিজ, সর্বনাম পদে ব্যতিহারিক আছে, দুইটা জিনিস দিয়ে একটা কাজ হবে। যেমন দেখেন নিজ একটা সর্বনাম পদ, এই নিজ কথাটা একবার ব্যবহার করছি, এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম, নিজেকে বোঝাচ্ছে। যদি আমরা দিই নিজে, নিজে দেখেন কয়টা নিজ ব্যবহার করছি? দুইটা। তাহলে দুইটা সর্বনাম যখন একত্রে বসে সেটাকে বলে ব্যতিহারিক সর্বনাম। তাহলে এইটা পরীক্ষায় ছিল। নিজে নিজে, পরস্পর, আপসে আপসে, আপনা আপনি, স্বয়ং। স্বয়ং হলে শুধু আত্মবাচক, আর যখন দুইটা একসাথে বসবে তাহলে সেটা ব্যতিহারিক সর্বনাম। আপনা আপনি, শুধু আপনা হচ্ছে নিজেকে বোঝায়, আত্মবাচক। আপনা আপনি, পরস্পর, পর এবং পর দুইটা মিলে হয় পরস্পর, তাহলে এটা ব্যতিহারিক সর্বনাম। ভালো করে খেয়াল রাখবেন। ধ্বনি বিপর্যয় কোনটি? তাহলে ধ্বনি পরিবর্তনের মধ্যে একটি নিয়ম আছে, ধ্বনি বিপর্যয়। বিপর্যয়টা হচ্ছে স্থানটা পরিবর্তন হবে। একটা শব্দ লিখে দুইটি বর্ণ লাগে, সেই দুইটি বর্ণ ওই শব্দের মধ্যে থাকবে কিন্তু স্থানটা পরিবর্তন হবে। যেমন দেখেন পিশাচ, এখানে প চ স, পরবর্তী বানানে এই তিনটা বর্ণই থাকবে কিন্তু স্থানটা পরিবর্তন করে বসবে। যেমন দেখেন পিশাচ, তাহলে পিশাচ এবং পিশাচ দুইটার একই অর্থ কিন্তু স্থানটা পরিবর্তন হয়েছে। দেখেন প জায়গায় প আছে, মাঝখানে দেখেন চটা শেষে বসছে আর সটা আগে বসছে। তাহলে এই যে স্থান পরিবর্তন, যেমন লাভ, ফাল, বাক্স, বাস্ক, এই উদাহরণগুলো হচ্ছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। ভালো করে খেয়াল করবে। পরবর্তী প্রশ্ন দেখেন একাধিক পদের একপদীকরণকে কি বলে? একাধিক পদের একপদীকরণকে কি বলে? শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনারা বুঝে যাবেন। পঙ্কে জন্মে যা সমান পঙ্কজ। দেখেন আপনারা এর সাথে পরিচিত অবশ্যই আছেন। এটা একটা সমাস গঠিত শব্দ, একটা, দুইটা, তিনটা, একাধিক পদ মিলে যে পদটা তৈরি হবে এটার নাম হচ্ছে সমাস। তাহলে এর উত্তর ছিল কি? সমাস। আর একাধিক ধ্বনির মিলনে কি তৈরি হয়? সেটা হচ্ছে সন্ধি। ধ্বনির মিলন হলে সন্ধি, বর্ণের মিলন হলে সন্ধি, শব্দ বা পদের মিলন হলে সেটা হচ্ছে সমাস। তাহলে এগুলো হচ্ছে শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়া, এটা অবশ্যই খেয়াল রাখেন। কারক ও বিভক্তি থেকে সারা রাত বৃষ্টি হয়েছে, পরীক্ষা আসছে এটি কোন কারক? শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে কারক ও বিভক্তি নির্ণয় করার সময় কোনো একটি পদের বা শব্দের নিচে দাগ দেওয়া হয়, সেই পদটাকে কারক ও বিভক্তি নির্ণয় করতে বলা হয়। এখানে শুধু কারক নির্ণয় করতে বলছে, বিভক্তি বলে না। ঠিক আছে, সারা রাত, আপনারা জানেন যে কারকের মধ্যে সর্বশেষ কারকটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারকের সংজ্ঞা হচ্ছে চারটা জিনিস বোঝাবে: স্থান, সময়, ভাব বা বিষয়। তাহলে দেখেন তো সারা রাত একটা কি বোঝাচ্ছে? সময়। সময় ধরে বৃষ্টি হচ্ছে সারা রাত। কখন বৃষ্টি হচ্ছে? সারা রাত। কখন দিয়ে প্রশ্ন করলে কি আসে? সময় আসে, কাল আসে, তাহলে এটা অধিকরণ কারক। এগুলো কিন্তু সব সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষা আগত প্রশ্ন। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আরো কিছু টিউটোরিয়াল বানাবো, আপনারা পরীক্ষা আগে সেগুলো অবশ্যই ভালো করে দেখবেন, তাহলে আশা করি আপনারা বিভিন্ন প্রশ্ন কমন পাবেন। এর বিশ্লেষণ
যুক্ত বর্ণ বিশ্লেষণ করতে বলছে। যুক্ত বর্ণ, আপনারা বিভিন্ন যুক্ত বর্ণ আছে সেগুলো অবশ্যই খেয়াল করবেন, বিশেষ করে নবম দশম শ্রেণীর যে টেক্সট বুক রয়েছে বা বিভিন্ন বইয়ে যে যুক্ত বর্ণ বিশ্লেষণ রয়েছে সেটা অবশ্যই দেখবেন। এরকম বর্ণ দুইটা আছে, দেখেন আরেকটা কিন্তু এরকম, আর এটা হচ্ছে নিচের দিকে এরকম। তাহলে আমরা দেখেন একটা বানান লিখি, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, এর মধ্যে কি বর্ণ আছে? হ যোগ ম। আপনি যখন টাইপ করবেন মোবাইলে অথবা ল্যাপটপে যেখানে টাইপ করবেন তখন হ এবং হ এর সাথে ম দিলে তখন কিন্তু এই বর্ণটা হবে, ব্রহ্মপুত্র, ব্রহ্ম, ব্রহ্মণ, ব্রাহ্মণ। আর এটার মধ্যে আছে কি দেখেন, ক যোগ মূর্ধন্য ষ, লক্ষণ, লক্ষ্য, এরকম বানানগুলো আমরা লিখে থাকি। তাহলে এই দুইটা বর্ণ অবশ্যই খেয়াল করবেন, নিচের দিকে টান থাকলে সেটা হ যোগ ম, আর এরকম মোড়া থাকলে সেটা হবে ক যোগ মূর্ধন্য ষ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখেন, পদ্মাবতী কাব্যের লেখক কে? শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কিন্তু এই প্রশ্নটা কনফিউশনে পড়তে পারেন। একটা হচ্ছে পদ্মাবতী কাব্য আর একটা হচ্ছে নাটক, এই দুটো অবশ্যই খেয়াল করতে পারেন, অবশ্যই খেয়াল করবেন। মধ্যযুগের অন্যতম একজন কবি আলাওল, ঠিক আছে, উনি আরাকান রাজসভায় সাহিত্য রচনা করেছেন, সাহিত্য চর্চা করেছেন, তার পদ্মাবতী কাব্য হচ্ছে আলাওলের লেখা। আলাওল ইনি হচ্ছে পদ্মাবতী কাব্যের লেখক। আর যদি বলে পদ্মাবতী নাটক, এই পদ্মাবতী নাটক কিন্তু মাইকেলের। নাটক থাকলে মাইকেল আর কাব্য থাকলে আলাওল, এটা অবশ্যই খেয়াল করবেন এটার জন্য ভুল না হয়। এরকম বিভিন্ন কনফিউশন আছে, শেষের কবিতা, শেষের কথা, শেষ লেখা, শেষ, এরকম কিন্তু অনেক একই জাতীয় বিভিন্ন নাম আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। মর্সিয়া কি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মধ্যযুগের রোমান্টিক প্রত্যয়ন কাব্যের কবিরা এবং অন্যান্য কাব্যের কবিরা, বিশেষ করে মধ্যযুগে এই জাতীয় সাহিত্য সৃষ্টি হয়ে এসেছে। বিশেষ করে কারবালা যুদ্ধের ঘটনা নিয়ে যে কাব্যগুলো লেখা হয়েছে সেটাকে বলে মর্সিয়া সাহিত্য। মর্সিয়া মানে হচ্ছে শোক বা ইলিজি বলে ইংরেজিতে, ঠিক আছে, এটা মর্সিয়া হচ্ছে শোকগীতি। ঠিক আছে, বিশেষ করে কারবালা যুদ্ধ নিয়ে মধ্যযুগের কবি সাহিত্যিকরা যে কাব্যগুলো লিখেছেন সেটা হচ্ছে মর্সিয়া সাহিত্য বা শোকগীতি বা ইলিজি বলা হয়। দেখেন, প্রত্যয় ব্যাকরণের কোন অংশে আলোচনা হয়? শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটি। কয়টি? চারটি। এক হচ্ছে ধ্বনিতত্ত্ব, দুই হচ্ছে শব্দ বা রূপতত্ত্ব, তিন হচ্ছে বাক্যতত্ত্ব, চার হচ্ছে অর্থতত্ত্ব। তাহলে দেখেন, প্রকৃতি প্রত্যয়, মনে করেন যে মানব একটা প্রকৃতি প্রত্যয় গঠিত শব্দ। তাহলে দেখেন, এটাকে ভাঙলে হয় মনোযোগ ইষ্ণ। তাহলে দেখেন, এই যে প্রকৃতি, এটা হচ্ছে প্রকৃতি, এটা হচ্ছে প্রত্যয়। প্রত্যয় হচ্ছে সাফিক্স, এটা শব্দের শেষে বসে। তাহলে দেখেন, এই প্রত্যয়টা দিয়ে আমরা কি তৈরি করতেছি? শব্দ। অথবা এই যে মনো প্রকৃতি, এটা প্রত্যয়, তাহলে প্রকৃতি প্রত্যয়, এই জিনিসটা একটা শব্দ নিয়ে খেলা করতেছে বা পদ নিয়ে খেলা করে। ঠিক আছে, এটা কিন্তু একটা বাক্য না, আবার কোনো বর্ণও না, আবার অর্থতত্ত্বের বিষয় সেটা আবার আলাদা। তাহলে এটা দেখেন, শব্দ বা রূপ নিয়ে আলোচনা করে, এই শব্দের মূল অংশকে রূপ বলা হয়। তাহলে প্রকৃতি প্রত্যয় দেখেন একটা শব্দ নিয়ে আলোচনা করে, তাহলে এটা শব্দ বা রূপ তত্ত্বে। তাহলে উত্তর ছিল রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে প্রকৃতি প্রত্যয় হচ্ছে রূপতত্ত্বের একটা আলোচ্য বিষয়, এটাকে ইংরেজিতে বলে মর্ফোলজি। ঠিক আছে, তাহলে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি, অবশ্যই খেয়াল রাখবেন। যেটা শব্দ বা পদ নিয়ে আলোচনা করে সেটা শব্দ বা রূপতত্ত্ব, বাক্য নিয়ে আলোচনা করলে বাক্যতত্ত্ব, আর ধ্বনি বা বর্ণ নিয়ে করলে সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। শব্দমূল ও ক্রিয়ামূলকে কি বলে? শিক্ষার্থী বন্ধুরা, দেখেন একটা উদাহরণ দেওয়া আছে এখানে। এটা হচ্ছে একটা শব্দের মূল। আর যদি বলি পড়া, পর যোগ আ, এটা হচ্ছে ক্রিয়ার মূল, এটা হচ্ছে শব্দের মূল। তাহলে এই দুইটাকে একসাথে কি বলে? আমরা আগের প্রশ্ন দেখলাম প্রকৃতি প্রত্যয়। প্রত্যয় যেহেতু ডাইনে বসে, এটা যদি প্রত্যয় হয়, এটা যদি প্রত্যয় হয়, তাহলে মূল অংশটার নাম কি? এই মূল অংশটার নাম হচ্ছে প্রকৃতি, এটাও পরীক্ষায় এসেছে। তাহলে শব্দ ও ক্রিয়ামূলকে প্রকৃতি বলে, শব্দমূল আর ক্রিয়ামূল এটাকে প্রকৃতি বলে।
সংস্কৃত উপসর্গ কয়টি? শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে বাংলা ভাষা ও সাহিত্যে উপসর্গ আছে। সেই উপসর্গ 3 প্রকার, একটা হচ্ছে খাঁটি বাংলা, একটা হচ্ছে সংস্কৃত, আর একটা হচ্ছে বিদেশি। এর মধ্যে বলছে সংস্কৃত উপসর্গ কয়টি? আপনারা জানেন যে সংস্কৃত উপসর্গ 20টি, আর বাংলা থাকলে কয়টা হবে? 21টি, আর বিদেশিটা আনলিমিটেড, অর্থাৎ এটার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। প্রতিনিয়তই বিদেশি শব্দ, বিদেশি উপসর্গ, বিদেশি ধাতু, বিদেশি ক্রিয়াপদ এগুলো আমাদের বাংলা ভাষায় আসছে, অর্থাৎ এটার কোনো সংখ্যা নির্ধারণ করা নেই। আপনারা খেয়াল করবেন সংস্কৃত কয়টা, বাংলা কয়টা, আর বাংলার সাথে সংস্কৃতের আবার 4টার মিল আছে, আ, সু, বি, নি, এটা অবশ্যই খেয়াল রাখবেন। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু আবারও বলছি সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষায় বিগত সালে এসেছে, সেগুলো আমি দেখাচ্ছি। ভারতচন্দ্র কার সভাকবি ছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মধ্যযুগের শেষ কবি, মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকার। এই ভারতচন্দ্রের উপাধি হচ্ছে রায়গুণাকার, ঠিক আছে। বলছে কার সভাকবি ছিলেন? এই ভারতচন্দ্র মধ্যযুগের শেষ কবি, ওনার বিখ্যাত কাব্য হচ্ছে অন্নদামঙ্গল কাব্য, ঠিক আছে। তাহলে ভারতচন্দ্র হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ভাষা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভাষার পার্থক্য ও পরিবর্তন হয় কেন? দেখেন, বিশ্বের বিভিন্ন দেশের ভাষা কিন্তু এক না। এই পার্থক্য পরিবর্তনটা কেন হয়? 3টি কারণে। স্থান, কাল, বিষয়। স্থান, কাল, পরিবেশ। স্থান, কাল, পরিবেশ বা দেশকাল ও পরিবেশ। স্থান, কাল ও পরিবেশ, অথবা পরিবেশের জায়গায় সমাজ থাকতে পারে। দেশ, কাল ও পরিবেশ বা স্থান, কাল ও সমাজ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন হয়ে থাকে। বাংলা বর্ণমালায় দ্বিস্বর বর্ণ কয়টি? দেখেন, বর্ণমালায় দ্বিস্বর বর্ণ বলছে। দ্বিস্বর মানে, দ্বি মানে হচ্ছে 2, অর্থাৎ এমন কি বর্ণ আছে স্বরবর্ণের মধ্যে যা ভাঙলে 2টা বর্ণ হয়, অর্থাৎ 2টা বর্ণের সমন্বয়ে একটা বর্ণ তৈরি হয়, সেটাকে বলে দ্বিস্বর বা যৌগিক স্বর বা সন্ধিস্বর বা দ্বৈত স্বর। এমন বর্ণ আছে, দেখেন, একটা আছে ওই, একটা আছে ও, অ যোগ ই, ও যোগ উ, অথবা এইভাবে ভাঙা যায়। দেখেন, এই বর্ণগুলো, এই 2টা বর্ণ ভাঙতে আরো 2টা করে বর্ণ লাগছে। তাহলে বাংলা বর্ণমালায় এই 2টা স্বরবর্ণ আছে যাকে দ্বিস্বর বর্ণ বলে, ঠিক আছে। এখন যদি বলতাম যে দ্বিস্বর ধ্বনি কয়টি? ধ্বনি থাকলে 25টি। আমরা উচ্চারণের সময় বিভিন্ন সময়ে যৌগিক স্বর উচ্চারণ করে থাকি। আমরা যদি কাউকে ডাকি, এই এদিকে আয়, আমরা বলি ওই মিয়া, হ্যাঁ, এরকম। দেখেন, যৌগিক স্বর কিন্তু আমরা উচ্চারণের প্রশ্ন। দেখেন, ভাষার সংবিধান কি? আমরা জানি যে সংবিধান হচ্ছে কনস্টিটিউশন, অর্থাৎ কোনো নিয়ম কানুন। যেমন দেশ পরিচালনা করার জন্য আমাদের সংবিধান লাগে, সেই সংবিধানে দেশ পরিচালনা করার বিভিন্ন নিয়ম থাকে। তাহলে ভাষা কিভাবে চলবে, এটা নিয়ম কোথায় থাকে? আমরা জানি যে এটা ব্যাকরণ। তাহলে ভাষার সংবিধান হচ্ছে ব্যাকরণ। পরীক্ষা আসে ভাষার সংবিধানকে কি বলে? ব্যাকরণ। অর্থাৎ ব্যাকরণকে ভাষার কি বলা হয়? সংবিধান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষায় আগত প্রশ্ন। আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। পরবর্তী আরও কিছু পর্ব আমি করব, আপনারা সেগুলো দেখবেন। আশা করি ক্লাস ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে সহযোগিতা করবেন। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।